শুভ সন্ধ্যা বন্ধুরা। গল্প হলেও সত্যির আরেকটি পর্ব নিয়ে আমি সোমশুভ্র তোমাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। তোমরা কেউ যদি উপস্থিত থাকো তো আমায় একটু জানাও যে আমি ঠিকভাবে তোমাদের কাছে পৌঁছচ্ছি কিনা। আমাকে কি পরিষ্কার দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে সেটা যদি একটু জানাও তো খুব ভালো হয়। তো আমি ধরে নিচ্ছি যে আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। আচ্ছা, সংযুক্তাকে আমি দেখতে পেয়েছি। সংযুক্তা বলছে ঠিক আছে দাদা। বর্ণালী ম্যাডাম বলছেন এসে গেছি, দেখাও শোনা যাচ্ছে। সৌম্য বলছো এই তো দাদা হাজির আমিও। তার মানে এতক্ষণ আমার যে আক্ষেপটা ছিল যে আমি বুঝি একাই বসে আছি গল্পের আসরে, আর বোধহয় আমার কোনো বন্ধুরা কেউ নেই, সেই আক্ষেপটা আমার এখন দূর হলো। তো প্রথমেই যেই কাণ্ডটা আমি করি বা শুরু করার আগে সেটা করে ফেলি, মানে সেটা হচ্ছে আমার গোপাল সোনা, যাকে আমি কিনা বলি আমার সুরক্ষা বলয়, তাকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে সেই ছোট্ট জনপ্রিয় মানুষটি যিনি সঙ্গে থাকলে কোনো অপকারী শক্তি আমাদের কিছু করতে পারবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। গুড ইভিনিং মধুরিমা। হ্যাঁ, আবছায়া একটু পরিবেশ তো তৈরি করতেই হয় সৌম্য, নইলে তোমাদের গল্প শুনতে ভাল লাগবে কেন। সুদীপ্তা বোন এসে গেছে, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সুদীপ্তা। রঞ্জিতা ম্যাডাম গুড ইভিনিং। তো শুরু করে দিই আজকের পর্ব, আজকের আসর। শুরুতে আমরা বলবো আমাদের সেই জয়িতাদির বলা রাজরাজেশ্বর যিনি রয়েছেন স্বয়ং শ্রীনারায়ণ, তার আমি একটা ছোট্ট গল্প আগের দিন বলেছিলাম, আজকে আরেকটা গল্প শেয়ার করব। আমি বলেছিলাম যে অনেক কটা গল্প আমাকে, মানে ঘটনা, গল্প বারবার করে আমরা বলে ফেলি। হ্যাঁ বর্ণালী ম্যাডাম, ভয়ঙ্কর ঘটনা রয়েছে, ভয়ঙ্কর ঘটনা রয়েছে একটা। তো শুরুটা করি একটুখানি একটা ভালো ফিলিং দিয়ে, আস্তে আস্তে আমরা ভয়ের দিকে তো যাব, সেটা তো আমরা চাই যে একটু ভয় পেতে। তো কি হয়েছে যে রাজরাজেশ্বর তো হচ্ছেন নারায়ণ। এবারে একটা কথা আমরা সবাই জানি, নারায়ণ মানে শ্রীকৃষ্ণ হচ্ছেন একটু আরাম প্রিয় মানুষ, একটু স্বচ্ছন্দ প্রিয় মানুষ, একটু সেজে গুজে থাকতে ভালোবাসেন, একটু ভালো মন্দ খেতে ভালোবাসেন, মানে একদম ফুরফুরে মেজাজের বাবুটি। সেটা আমরা সকলেই জানি যে শ্রীকৃষ্ণ মানে সিল্কের বেনারসির জামা কাপড়, গায়ে নানান রকমের অলংকার, সোনার রূপোর অলংকার, হাতে মোহন বাঁশি, কি সোনার চক্র, মাথায় মুকুট, সিকি পাখা, মানে একদম এলাহি ব্যাপার। তো শ্রীকৃষ্ণের মধ্যে তো সেই একটা অদ্ভুত সেই মেজাজটা রয়েছে। তো রাজরাজেশ্বর তো স্বয়ং নারায়ণ শ্রীকৃষ্ণ। এই তো জয়িতাদি এসে গেছো। জয়িতাদি, রাজরাজেশ্বরের আরেকটা ঘটনা বলছি, তুমি যে আমাকে বলেছিলে সেই ঘটনা আমি বন্ধুদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। তো রাজরাজেশ্বর হচ্ছেন আমাদের বাবু মানুষ, রাজা মানুষ, একদম সুন্দর পোশাক টোশাক পরে থাকেন, এবং একটু কিছু অসুবিধা হলে তিনি কিন্তু খুব হয়ে যান, বিরক্ত হয়ে যান যে আমার এটা অসুবিধা হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো একদিন হয়েছে কি, ঠাকুরকে পুজো টুজো করে সন্ধ্যারতি দেওয়া হয়ে গিয়েছে, দিয়ে যিনি পুরোহিত তিনি চলে গেছেন বাড়িতে। তিনি হঠাৎ করে এই মাঝরাত কি ভোর রাত্রের দিকে না হঠাৎ ছুটে এসেছেন, দরজায় তো ধাক্কা, বাড়ির সবাই ভাবছে কে এলো এই সময়তে।
কিছু বিপদ আপদ ঘটলো নাকি? দেখছেন পুরোহিত মশাই বললো যে এক্ষুনি এক্ষুনি চলুন 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 ঠাকুর ঘরে যাই। ঠাকুর ঘরে এত রাত্রিরে ব্যাপারটা কি? তখন বলছেন না না, রাজরাজেশ্বর ঘুমোতে পারছেন না। ঘুমোতে পারছেন না? হ্যাঁ, বলছেন যে তার বিছানার মধ্যে ছুঁচ রয়েছে, সেই ছুঁচ তাকে ফুটছে তার গায়ে, এবং তিনি অস্বস্তিতে আছেন, শিগগিরই চলুন। সবাই তো দৌড়তে দৌড়তে গেছে, ঠাকুরঘর খুলে মশারি টশারি সরিয়ে এবারে তো দেখছে উল্টে পাল্টে চাদর বালিশ বিছানা উল্টে পাল্টে দেখছে, কোথাও তো ছুঁচ পাওয়া যাচ্ছে না। বল তাহলে কি হলো, কি জিনিস ফুটছে? হঠাৎ করে একজনের চোখে পড়েছে যে তোষকটা রয়েছে জাজিম, তার মধ্যে কিছু গিট গিট থাকে। মনে করে দেখো, আমাদের প্রত্যেকের ওই জাজিমের মধ্যে এক একটা জায়গাতে এরকম গিট 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 থাকে। ওই একটি গিঁটের মধ্যে একটি ছুঁচ রয়ে গেছে। মানে ওগুলো তো সেলাই করে করে করা হয়, তো সেই সেলাই করে যিনি সেলাই করছিলেন হয়তো শেষটা সেলাই করে তিনি ওই ছুঁচটাকে সরাতে ভুলে গেছেন বা এরকম কিছু একটা হবে, সেই ছুঁচ রয়ে গেছে। এবারে তার উপরে তো আরো কাপড় টাপড় পেতে টেতে রাজেশ্বরকে শোয়ানো হয়েছে, কিন্তু ওই যে আমাদের গোপাল সোনা বা আমাদের নারায়ণ ঠাকুরটি তো খুব সেদিক দিয়ে খুব আয়েসি মানুষ, তিনি বলছেন না নিচে ছুঁচ আছে, আমার তো ফুটছে। তিনি গিয়ে সেই ঠাকুর মশাইকে তো একদম ধরে তুলে দিয়েছেন যে শিগগিরই যা গিয়ে দেখ আমার খাটের মধ্যে কোথায় ছুঁচ আছে, আমি ভালো করে ঘুমোতে পারছি না। তো সেই ছুঁচ আবিষ্কার হলো রাজেশ্বরের খাট থেকে। কি সাংঘাতিক ঘটনা বলো। আর এরকম আরেকটা ঘটনাও আরেকদিন ঘটে। সেই দিনকে রাজরাজেশ্বরকে বিরক্ত করছে মশা। তিনি অমনি খবর পাঠিয়েছেন রাত্রির বেলায় যে আমার বিছানায় মশা ঢুকেছে, আমি ঘুমোতে পারছি না, শিগগিরই আয় মশা মার। এবারে তো সঙ্গে সঙ্গে ছুটে আবার আসা হয়েছে, দেখা গেছে মশারিটা তুলে সত্যিই একটা মশা ভেতরে ঢুকেছে। এইবারে হচ্ছে সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমাদের রাজরাজেশ্বর তো হচ্ছেন নারায়ণ শিলা, মানে পাথর। পাথরের গায়ে ছোট্ট 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 যেরকম ব্রণ হয় ফুসকুড়ি, পাথরের গায়ে সেরকম হয়েছে, যেন মশা কামড়েছে বলে তার শরীর ফুলে উঠেছে। চিন্তা করো, মানে সাধারণ মানুষের চোখে যিনি পাথর, ভক্তের চোখে তো তিনিই রাজরাজেশ্বর, তিনিই তো শালগ্রাম নারায়ণ। তো সেই পাথুরে গায়েও ছোট্ট ছোট্ট দানা দানা হয়েছে, যেটা কিনা মশার কামড়ে হয়েছে, মানে মশা তাকে কেটেছে। এবং যত দিন অগ্রসর হতে লাগলো সেইগুলো আবার আস্তে আস্তে মিলিয়ে গেল, আমাদের যেরকম সমস্ত কিছু মসৃণ হয়ে যায় মশা কাটার পরে। ভাবতে পারছো কতখানি ভক্তি, কতখানি বিশ্বাস, কতখানি ভালোবাসা থাকলে ঈশ্বর এইভাবে জেগে ওঠেন আর তিনি প্রমাণ দেন প্রতি পলে প্রতি মুহূর্তে যে আমি আছি। কি অদ্ভুত ঘটনা না? তো রাজেশ্বরের কিন্তু আরো ঘটনা রয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে বলবো। আজকে এই দুটো বললাম, আরেকটাও ভালো গল্প তোমাদেরকে, ঘটনা বারবার করে গল্প বলে ফেলছি, কিন্তু আমি আগেই ওটা বলে রেখেছি গল্প হলেও সত্যি, কাজেই অপরাধ কেউ নিও না, শুনতে গল্প হলেও সত্যি। আসলে গল্প কি, গল্প তো সত্যির জায়গা থেকেই উঠে আসে। কোনো ঘটনা জীবনে ঘটে, সেই ঘটনাগুলো আমাদের মনের মাধুরীর সঙ্গে সেগুলো মেশে
মিশে সেগুলো কিংবদন্তি, রূপকথা, গল্প হয়ে যায়। আসলে তো তার পিছনে রয়েছে বাস্তব। গল্প তো শুধু গল্প নয়, গল্প তো জীবন থেকে নেওয়া। অতএব গল্প বললেও ভুল বলা হয় না, গল্প শব্দটা বলাই যেতে পারে আমার মনে হয়। এই রকম আরেকটা ঘটনা বা গল্প আমি জানতে পেরেছি যে গড়িয়াতে মহামায়াতলা বলে একটি জায়গা আছে, খুব সুপ্রসিদ্ধ। আমার মনে হয় তোমরা অনেকেই যারা কলকাতাবাসী তারা মহামায়াতলার কথা নিশ্চয়ই শুনেছ। হ্যাঁ, গুড ইভিনিং, গুড ইভিনিং। তো তোমরা নিশ্চয়ই মহামায়াতলার কথা শুনেছ। গুগল সার্চে দিলেও তোমরা মহামায়াতলা পেয়ে যাবে, যেটি গড়িয়া মোড় থেকে আমরা যদি নরেন্দ্রপুরের দিকে যাই তার আগে একটি স্টপেজ আছে যেটাকে বলে মহামায়াতলা। এবারে এই মহামায়াতলা যার নামে, তিনি হচ্ছেন মা মহামায়া। এবং মা মহামায়া, আমি তোমাদেরকে, যারা আমার ফেসবুকের বন্ধুরা রয়েছ তারা কিছুদিনের মধ্যেই মা মহামায়ার ওপর একটা আমার কাছ থেকে হয়তো ভিডিও এবং কিছু লেখা পেতে চলেছ। কিন্তু এই একটি ছোট্ট গল্প আমি আগে বলে দিই তোমাদেরকে। সেটা হচ্ছে সেই মা মহামায়া হচ্ছেন অপূর্ব সুন্দর এক দেবী মূর্তি, মা দুর্গা বটেই। মা দুর্গা বলো, মা চণ্ডী বলো, মা জগদ্ধাত্রী বলো, মা কালী বলো, মানে মা মাতৃমূর্তি, ত্রিনয়না এবং গৌরবর্ণা, উজ্জ্বল গৌরবর্ণা, দারু বিগ্রহ, মানে কাঠের তৈরি। এর পেছনের ইতিহাস আমি যেদিনকে তোমাদেরকে সেই ভিডিওটি উপহার দেব, আমি দেব তোমাদেরকে সেখানে ডিটেলস। প্রায় ৩০০ বছর ধরে তিনি পূজিতা হচ্ছেন এই জায়গাতে। তো মা মহামায়ার মূর্তিটি অপূর্ব। অপূর্ব বলতে তিনি দাঁড়িয়ে আছেন, একটি হাত এরকম আশীর্বাদ করে আছেন, আর একটি হাত এরকম বরাভয় মুদ্রায় তিনি দাঁড়িয়ে আছেন, আর কিচ্ছু নেই। কিন্তু মা দুর্গার মতো 10 হাত অস্ত্র শস্ত্র কিচ্ছু নেই, শুধু মাতৃমূর্তি, ত্রিনয়না, এক হাতে তার বর মুদ্রা আর এক হাতে অভয় মুদ্রা, এরকম দিয়ে তিনি বরাভয় নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, এরকম সুন্দর মূর্তি তার। তো এই যে মা মহামায়া, তিনি এখানে কিভাবে এসেছিলেন, কার হাতে প্রতিষ্ঠিত, সেগুলো আমি তোমাদেরকে পরে, ওই যখন আমি বললাম যে ভিডিওটা আমি তোমাদেরকে উপহার দেব, সেইটা আমি তোমাদেরকে জানিয়ে দেব। আচ্ছা, সৌম্য বলছো খুব ডিস্টার্ব হচ্ছে, তো বাকিরা কি শুনতে পাচ্ছ নাকি সম্প্রচারে কোনো বিঘ্ন ঘটছে? আমাকে একটু বলবে। আমার কথা কি শোনা যাচ্ছে নাকি সত্যিই কথায় বিঘ্ন হচ্ছে? আমাকে যদি একটু বলো। সংযুক্তা, আমাকে কি ঠিক মতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে? সৌম্য বলছে যে একটু ডিস্টারবেন্স হচ্ছে। সরি। আচ্ছা, মৌমিতা বলছে ঠিক আছে, বর্ণালী ম্যাডামও বলছেন ঠিক আছে, রঞ্জিতা ম্যাডামের হতে, তাহলে সৌম্য আমার মনে হয় তোমার অন্তর্জাল একটুখানি দুষ্টুমি করছে তোমার সাথে, আমার মনে হচ্ছে। তো ইউটিউবে যখন দেব তুমি পুরোটা শুনে নিতে পারবে। তো এইবারে এই মা মহামায়ার একটি লীলার কথা তোমাদেরকে বলি। তো হচ্ছে যে একটি ভদ্রলোকে, তখন অনেক দিন আগের কথা, মানে কতদিন আগের যে কথা সেটা বলা যায় না, মানে সেই কিংবদন্তির পর্যায়ে চলে গেছে, বহুকাল আগের কথা, ৩০০ বছর ধরে পূজিতা মা। তো সেই ওয়ান্স আপন এ টাইম টাইপের আর কি, একদা একজন ওখানে একজন কৃষক বাস করতেন। তখন তো গড়িয়ার ওই মহামায়া অঞ্চল হচ্ছে একেবারে গ্রাম, সেখানে গঙ্গা বয়, সেখানে ক্ষেত আছে, সেখানে জল জঙ্গল রয়েছে, এরকম একটি জায়গা।
তো এই ভদ্রলোক তার একটা জায়গাতে চাষের জমিতে ছিল কড়াই শাক। এবারে সেই কড়াই শাক উনি না রোজ সকালবেলাতে উঠে দেখেন যে কেউ যেন কেটে কেটে নিয়ে গেছে। কড়াই শাক তোলা। তিনি বলছেন, আরে কে রোজ রোজ তুলছে? তোদের জ্বালায় কি আমি ঘুমোতেও পারবো না? কে করছে এই সমস্ত কাজ? কেউ চুরি করছে। উনি বললেন যে ঠিক আছে, আমি না এবারে একদিনকে জেগে দেখব, রাত্রিরে আমি দেখব, জেগে পাহারা দেব ক্ষেত, যে কে আমার কড়াই শাক নিয়ে যাচ্ছে আমি দেখব। তখন ভোর রাত্রিরের দিকে ভদ্রলোক দেখছেন যে ছুম 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 করে নুপুরের আওয়াজ করতে করতে একটি ছোট্ট বালিকা, এই হাঁটু অবধি তার শাড়ি, সাদা শাড়ি, লাল পাড়, খোলা চুল, পিঠের ওপর বিছানো একটি টুকটুকে বালিকা এসে টুক 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 করে সেই শাকগুলো তুলছে। এই কে রে? কে ওখানে? কে শাক তুলছিস? আর মেয়েটি তো তার দিকে এরকম করে তাকিয়েই ছুটতে শুরু করেছে। ছুম 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 করে নুপুরের আওয়াজ হচ্ছে। তখন তো অন্ধকার অন্ধকার চারিদিক, ভোর হব হব কিন্তু আবছা চারিদিকটা। সেই লোকটিও সেই নুপুরের ধ্বনি অনুসরণ করছেন। আর মেয়েটি যেহেতু সাদা শাড়ি পরেছিল, দূরে দেখা যাচ্ছে সাদা শাড়িটা দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো উনি দৌড়াতে 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 এসে দেখছেন যে মা মহামায়ার যেই মূর্তি মন্দির, সেই মন্দিরের মধ্যে মেয়েটি দৌড়ে ঢুকে গেল। তখন উনি বলছেন, ও আচ্ছা, মায়ের মন্দিরে লুকিয়েছিস না, রোজ রাত্রিরে চুরি করিস আমার কড়াই শাক, আর এসে এখন মায়ের মন্দিরে ঢুকেছ না, দাঁড়াও আমি দেখছি, তো দেখাচ্ছি তোমায় মজা। বলে তিনি এবারে ঢুকে দেখছেন কই কোনো মেয়ে তো নেই। আর সেই সময় মায়ের মন্দির যেরকম ছিল সেটি খোলা ছিল, এই চারদিকের বেষ্টনী এরকম কিছু ছিল না। মানে একদিক দিয়ে মানে সবকিছু দেখা যেত, কে কোথা দিয়ে ঢুকছে কে কোথা দিয়ে বেরোচ্ছে, এরকম মন্দির ছিল। তো তিনি না, কই মেয়েটিকে তো দেখা যাচ্ছে না। এইবারে তিনি তো এরকম এরকম করে উঁকি দিয়ে টিয়ে দেখেছেন মূর্তির পেছনে নাকি নেই। এবারে মূর্তির কাছে যখন, প্রতিমার কাছে যখন গেছেন ভদ্রলোক, তখন তিনি দেখছেন যে মা মহামায়ার এই হাতে শাকের আঁটি, আর কিছু শাক মাটিতে পড়েছে, আর হাতে এরকম করে মহামায়া হাতে শাকের আঁটি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, তার পায়ে ধুলো লাগা, তিনি এরকম দাঁড়িয়ে আছেন। সেই ভদ্রলোক তো বলছেন যে মা, মানে তিনি কি বলবেন, তিনি লজ্জা পাবেন না নিজের সৌভাগ্যে নিজে আনন্দিত হবেন, তিনি বুঝতে পারছেন না। তিনি বলছেন, মা তুমি, মানে আমি তোমাকে তাড়া করেছি এটা ভেবে তার লজ্জা, কিন্তু মা নিজে এসে দেখা দিয়েছেন এবং তার ক্ষেতের শাক তিনি নিজে হাতে তুলে নিয়ে যান প্রতিদিন, এইটা ভেবে তার তো নিজের মানে সৌভাগ্যের, আর নিজেকে কি করে নিজে এ করবেন। বলছে আমার এত পরম সৌভাগ্য আমার কি করে হলো যে মা তুমি নিজে এসে আমাকে যেচে দেখা দিলে, আমি তো সাধন ভজন কিছু করিনি। আসলে এমনি জানো তো, মানে এই আমাদের এই ঠাকুর দেবতারা খ্যাপা, এরা যে কাকে কখন দয়া করবেন, কেন দয়া করবেন, কার ভাগ্য যে কখন খুলে দেবেন, এ কেউ জানে না। সমস্ত কিছু ছেড়ে একটু শাক খাওয়ার জন্য তিনি নিজে যেতেন প্রতিদিন সেখানে শাক চুরি করে নিয়ে আসতে। কেমন অদ্ভুত মায়ের লীলা। হ্যাঁ, যে বালিকা সেজে সেই তাকে, সে সাধন ভজন কিছুই করেনি, তবু তাকে দর্শন দিলেন ব্রহ্ম মুহূর্তে এবং জানিয়ে দিলেন যে তার বাড়ির শাক, তার হাতে তৈরি শাক তিনি খেতে পছন্দ করেন। তো এই ছিল মা মহামায়ার ঘটনা। তো তোমাদের এই ঘটনাগুলো কেমন লাগলো বলো। এরপর আমরা কিন্তু যাব একটা গা ছমছমে ঘটনার মধ্যে।
তো আশা করি তোমরা আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। একটু হয়তো কোথাও কোথাও অন্তর্জালের বিভ্রাট হচ্ছে, কিন্তু যখন আমি এটাকে ইউটিউবে পাঠিয়ে দেব, চালান করে দেব, আমাদের ফেসবুক গ্রুপ থেকে ইউটিউবে আপলোড করে দেব, তখন আশা করি প্রত্যেকে ঠিকঠাক দেখতে পাবে। এইবারে আমি একটা ঘটনায় যাই, যে আমার অদ্ভুত কতগুলো যোগাযোগ গড়ে উঠছে, যেগুলো আমি কখনো ভাবিনি যে গণমাধ্যম আমাকে এত সুন্দর একটা পরিবার দেবে। আমি এটা সব সময়তে বলি যে আজকে তোমরা যারা ওই দিকে শুনছো, স্ক্রিনের ওই পারে যারা রয়েছো, তারা যে কখন কিভাবে আমার আত্মীয় হয়ে গেছো, এটা আমি সত্যিই বুঝতে পারিনি। আমি কখনো ভাবিনি যে একটা ফেসবুক গ্রুপ বা ইউটিউব একটা সুন্দর পরিবার দিতে পারে, এটা আমি কখনো জানতাম না, সত্যি আমি জানতাম না। কারণ চারিদিকে আমরা যখন কথাবার্তা বলি, তখন আমরা শুধুই বলি যে অন্তর্জাল মানুষকে একদম শেষ করে দিয়েছে, এই ইন্টারনেটের ফাঁদে পড়ে কত মানুষ যে মানে নষ্ট হয়ে গেছে, কিছু বলার নেই। এই কথাটাই শুনি সর্বত্র, যে এটা সেই আমরা পড়তাম না বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, সেখানে যদি এখন যদি সেই রচনাটা দেওয়া হয়, তো অনেকেই বলবেন যে না, এই একদম অভিশাপ অভিশাপ, এই ফেসবুক আর ইন্টারনেট এইসব করে করে শেষ হয়ে গেল ছেলেমেয়েগুলো, বয়স্ক লোকেরাও এর নেশায় পড়েছে, এইসবই বলবে। কিন্তু আমি পেয়েছি একেবারে হৃদয়ে ভরে। বর্ণালী ম্যাডাম বলছে আমরা নেট তুতো ভাই বোন, একেবারে এই নেটও যে সম্পর্ক গড়ে দিতে পারে, এটা কিন্তু সত্যি জানা ছিল না। তো আমার কাছে মাঝে মধ্যে কিছু ফোন আসে, খুব আন্তরিক ফোন। তারা আমাদের এই অনুষ্ঠান তারা শোনেন এবং তারা ভীষণভাবে আপ্লুত, আর আপ্লুত হয়ে একদম অত্যন্ত বিশ্বাসের সঙ্গে তাদের জীবনের ঘটনা আমার সঙ্গে অকপটে ভাগ করে নেন। মানে এতটা বিশ্বাস আমাকে যে তারা অকপটে নিজেদের যা কষ্ট, দুঃখ বা যন্ত্রণার জায়গা আমার সামনে খুব সহজে তারা তুলে ধরেন, এবং আমি এটাকে মনে করি যে এটা ঠাকুরের আশীর্বাদ। আমার কাছে এটা ঠাকুরের আশীর্বাদ। আমি কে, আমি কোথাকার কে, যে এতগুলো মানুষ আমার ওপরে হঠাৎ আস্থা স্থাপন করবেন, আমাকে ভালোবাসবেন, আমাকে বন্ধু বলবেন, আমাকে ভাই বলবেন। কে, কোথার থেকে আমি পেতাম? তো আমি তো কেউ নই, কিন্তু তারা আমাকে বলে নিজেরা হালকা হন এবং হয়তো একটা সমাধানের পথও খোঁজেন। তো এই রকম কেন এত কথা বললাম, কারণ এরপর আমি দুটো ঘটনা তোমাদেরকে বলবো। সেই দুটো ঘটনা এইভাবেই এসেছে। হঠাৎ করে আমার কাছে সন্ধেবেলাতে ফোন আসে এবং খুব মিষ্টিভাবে শুরুতেই একজন ছোট বোন আমাকে দাদা বলে সম্বোধন করেন, একেবারে অকপটে। সে দাদা ভেবেই আমাকে ফোন করেছে আর সুন্দর করে বলছে, দাদা তোমার অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। এই যে হঠাৎ করে কেউ একটা মিষ্টি করে দাদা বলল, তুমি বলল, এত সুন্দর লাগে না, তখন মনে হয় আমার একটা বিরাট প্রাপ্তি হলো। তো সে বলছে যে দাদা আমার একটা অদ্ভুত একটা অনুভবের কথা আমি তোমার সঙ্গে বলি। তো আমি বললাম হ্যাঁ বলো। আমি নাম বলছি না, হ্যাঁ, সঙ্গত কারণে।
আমার ছোট বোন, সে আমাকে দাদা বলেছে, আমার ছোট বোন। আমি তার নাম ধরে নাও, আমি তার নাম একটা বলি, তার নাম কি বলি, তার নাম ধরো আলো। হ্যাঁ, আলো একটা কাব্যিক নাম দিলাম, আলো। তো আলো আমাকে বলছে যে দাদা, আমি যেই জায়গাতে থাকি, আমি বন্ডেল রোডের কাছাকাছি একটা জায়গাতে থাকি, আর সেই জায়গাতে অনেকগুলো, মানে সেটা মোস্টলি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বললো চারিদিকে না অনেক রকম কলকারখানা রয়েছে, বেশ বড় বড়, বললো সাবানের আছে, তেলের রয়েছে, অনেক রকম রয়েছে। তো এখানে আমরা প্রথমে, আমি যেখানে থাকতাম, বললো আমি অনেক বছর এখানে ভাড়া থেকেছি, থাকতাম আমি যেখানে, সেখান থেকে কিছুটা দূরে একটা এরকম একটা ফ্যাক্টরির বিল্ডিং, মানে একটি ফ্যাক্টরির অনেকগুলো বিল্ডিং আছে, তার মধ্যে একটি বিল্ডিং ওর বাড়ির কাছাকাছি ছিল, মানে হাঁটা পথে। আর সেই বিল্ডিংটাতে একদিন আগুন লাগে। আমি বলিনি সেই বিল্ডিংটা ছিল, আমি কোম্পানির নাম করছি না, হ্যাঁ, ও আমাকে কোম্পানির নাম বলেছে, কিন্তু আমি কোম্পানির নামটা করছি না। কিন্তু তোমাদেরকে বলি যে পেট্রোলকে রিফাইন করা হয় সেই কোম্পানিতে, রিফাইন্ড পেট্রোল। তো তারা কি করে যে সেইখানে, যেহেতু বুঝতে পারছো পেট্রোল মানে সাংঘাতিক দাহ্য পদার্থ, আগুন লেগে যায় একদিন, এবং অনেক অনেক শ্রমিক ভেতরে আটকে পড়ে একদম দগ্ধ হয়ে ছাই হয়ে মারা যায়, কেউ বাঁচতে পারেনি। মানে ভাবা যায় না, অনেক রকমের চেষ্টা করা হয়, কিন্তু তাদের তখন যেরকম জায়গাতে তাদের পজিশন ছিল বা যা ছিল, একদম তারা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এবং এই বিশাল ট্র্যাজেডিটার পরে এই বাড়িটা পরিত্যক্ত। এই বাড়িটাকে আবার নতুন করে পুনর্নির্মাণ করে সারিয়ে টারিয়ে ব্যবহার করার চেষ্টা যে হয়নি তা নয়, কিন্তু মালিক পক্ষ পারেনি। এত বেশি এখানে অতৃপ্ত আত্মাদের হাহাকার যে কাজ কেউ করতেই পারেনি, কেউ কাজ করতেই পারেনি। বলতো যে দাদা আমার বাড়ির কাছে, আর এরপরে বলল আমি তো, আমরা এবারে একটা নতুন, সে বিবাহিতা আমার এই বোনটি, তো সে একটা ফ্ল্যাট কিনে, একটা অ্যাপার্টমেন্ট, একটা ফ্ল্যাট কিনে সে চলে যায়, এবং সেই অ্যাপার্টমেন্টটা এমন জায়গায় যেখানে ওর ওর অ্যাপার্টমেন্টের ঠিক একটু পরেই সেই বাড়িটা, যেই বাড়িটাতে এই অগ্নিকাণ্ড ঘটেছিল। বলো দাদা যেন ব্যবহার তো করা যায় না, কিন্তু সেখানে যারা মালিক পক্ষ তারা মাঝে মাঝে আসেন, চেষ্টা যে করে না, চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছেন, বলতে মাঝে মাঝে আসেন, কারণ ওর গা দিয়ে সেই বট, অশ্বত্থ এবং প্রচুর শেওড়া গাছের সঙ্গে কিন্তু আমাদের একটা ভূতেদের সম্পর্ক আছে। তো সেই শেওড়া গাছ বললো প্রচুর গজায়, আর ওরা অনেক লোক নিয়ে আসে এবং দিনের বেলায় আসে, একেবারে খটখটে দুপুর রোদে। তারা চেষ্টা করে ওই গাছগুলোকে কেটে দিতে, কারণ নইলে ওই শিকড়গুলো ভেতরে ভেতরে ঢুকে গিয়ে তো পুরো ভেঙে দিতে পারে বাড়িটাকে। বললো ওরা যত দূর পারে বাইরে থেকে যতটা হাত যায় ততটা ওরা কাটে, কিন্তু ওরা কেউ ভেতরে ঢোকে না, কেউ ছাদে ওঠে না, দূর থেকে যতটা পারা যায় ততটাই ওরা করে। আর বললো দোতলাটাতে কোনোভাবে অ্যাক্সেস করা যায়, দোতলাতে একটা ঘরে ওরা একটা ছোট্ট আলো জ্বালিয়ে রাখে। বলে আমি জানি না দোতলার একটা বিশেষ পার্টিকুলার ঘরে
শুধু ওইটুকুতেই ওদের অ্যাক্সেস আছে, কিন্তু বাদ বাকি ওরা আর কোথাও ওরা থাকতে পারে না। বলে সেও যখন আসে, প্রচুর লোক আসে, আর একদম মানে খটখটে রোদ্দুরের মধ্যে আসে, আর ওই রকম কোনো রকমে কাজটা করে দিয়ে তারা পালিয়ে যায়, মানে পালিয়েই যায়, বোঝা যায় যে তারা দুর্দার করে তারা কোনো রকমে মানে তড়িঘড়ি কাজটাকে করে ওই দুপুরেই আলোটাকে জ্বালিয়ে দিয়ে ওরা চলে যায় দৌড়ে। মানে পুরোটা যাতে একেবারে ভগ্নস্তূপ হয়ে না যায়, একেবারে ভেঙে হুড়মুড় করে ভেঙে না পড়ে, ওরা হয়তো এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনোভাবে যদি বাড়িটাকে রেস্টোর করা যায়। এবারে বলছে যে দাদা, এই যে বলা হয় যে ওটা হন্টেড, ওটায় অনেক আত্মার বাস, কিন্তু মানে আমি দেখেছি যে কিভাবে মানুষকে নেগেটিভিটি কিভাবে তাদের ওপরে ছাপ ফেলে। কিরকম? বলে দেখো দাদা, ওরকম যে কিছু তুমি যে সবসময় তাকালেই দেখতে পাচ্ছ কিছু একটা ঘটছে বা ভীষণ একটা কিছু, মানে কখনো কখনো ভেতরে আওয়াজ শোনা যায়, কখনো কখনো ভেতর থেকে চিৎকার শোনা যায়, এগুলো শোনা যায়, কিন্তু ওই বিল্ডিং এর ধারে কাছে, বলে এই ধরো আমাদের ফ্ল্যাটেই যারা থাকে, বললো দাদা তুমি পরিষ্কার বুঝতে পারবে কেউ ভালো নেই জানো তো। সে কি, কেন, কি ব্যাপার? বলছে কেউ না ভালো নেই, মানে ভালো নেই মানে অসুস্থতা, দৈন্যতা, সম্পর্কের টানাপোড়েন, এগুলো লেগেই আছে। এবারে দেখো, এখন স্থানাভাবে অনেক কিছু হয়, যেমন আমি বলি না যে আমাদের এখানেই একটা টালিগঞ্জ কবরখানাটা রয়েছে, তো টালিগঞ্জ কবরখানার গা দিয়ে কিন্তু প্রচুর অ্যাপার্টমেন্ট উঠে গেছে। আগে যেমন ছিল বহু বছর, আমরা তো এখানে প্রায় 35 বছরের বাসিন্দা, তখন কিন্তু ওই কবরখানাটাকে, ওই টালিগঞ্জ সেমেটারিটাকে বাদ দিয়েই কিন্তু বাড়িঘর সমস্ত কিছু হতো। তো এখন তার গায়ে 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 নানান রকম বাড়ি, ফ্ল্যাট সমস্ত উঠে গেছে। তো এই যে যেটাকে হন্টেড বিল্ডিং বলা হচ্ছে, তারও কাছাকাছি চলে এসেছে অ্যাপার্টমেন্ট, ওরাও নিয়েছে সেখানে ফ্ল্যাট। বলছে এখানে সকলেই না, তোমার দেখলেই মনে হবে এখানে কারুর সমৃদ্ধি নেই। বলে কেউ কেউ আছেন হয়তো অনেক অর্থ উপার্জন করেন, হাই স্টেটাসের মানুষ, কিন্তু দেখবে তার বাড়ি একেবারে দৈন্য দশা, অর্থ থাকে না, অসুস্থতা, তাদের সম্পর্কের মধ্যে মানে খিটপিট লেগে আছে, বাচ্চা ভালো মানুষ হচ্ছে না। বলে এই রকম ভাবে না, আমি রসা রোডে থাকি না, তবে রসা রোডের কাছে আমি থাকি গলফ গার্ডেন্স বলে একটা এরিয়াতে, ওই কবরখানার পেছন দিকের একটা অঞ্চল। তো সেইখানে বলে এই রকম, বলে আমিও যখন প্রথম গেছি দাদা, আমার বাড়িতেও এই কাণ্ড। বললো আমার স্বামীর যে কাজ ছিল, সেই কাজ ধরো অনেক অনেক রকমের কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, বলে তার মধ্যে অনেকগুলো কাজ তার চলে যায়, উপায় কমে যায়। বললো আমি নিজে ছিলাম টিচার, কিন্তু আমাকে আমার সন্তান ছোট বলে সেটাকে ছেড়ে দিতে হয়, সেটা অবশ্য আলাদা বিষয়। তারপরে আমার সন্তানকে মানুষ করতে বলে আমাদের আয় কমে আসে, আমাদের শরীর অসুস্থ হতে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো ব্যাপারেই আমাদের ঝামেলা লেগে যেত, ছেলেরকে মানুষ করতে কিছু অসুবিধা আসছিল, বলো এরকম হচ্ছিল। বলে তারপরে একদিন আমার হঠাৎ অন্যরকম একটা, আমার মানসিক বৃত্তিটা অন্যরকম হয়ে গেল। আর কিরকম? বলে আমিও ঠাকুর মায়ে আশ্রিত। বলে আমি যেমন, কেউ আমাকে বলছে ঘটনাটা, বলছে আজকেই আমি বেলুড়ে গিয়েছিলাম দাদা, তো বলছে যে আমি ঠাকুর মায়ে আশ্রিত, তো আমার বাড়িতেও তো রয়েছেন ঠাকুরমা,
বলে আমার মনে না হঠাৎ একটা পরিবর্তন হলো। বলে আমি না রাত্রির বেলাতে আমার ঘরে দাঁড়িয়ে জানলাটা খুলে দিলেই ওই বিল্ডিংটা ঠিক সামনে। বলে আমি না অনেক সময় মাঝরাত্রিরে উঠে জানলাটা খুলে বিল্ডিং এর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকি। আরে সে কি, কেন? বলো না, আমার না ওদের জন্য ভীষণ কষ্ট হতে শুরু করলো। বলে আমার কিন্তু তখন আর ভয় নেই, আমার তখন শুধু না মনে হচ্ছে যে আমি তাদেরকে যেন বলছি, আমি মনে মনে বলছি যে তোমরা যেদিন কাজে বেরিয়েছিলে সেদিন তোমরা তো জানতে না যে তোমরা আর কোনোদিন ফিরবে না। তোমাদের কারুর বাড়িতে মা বাবা অপেক্ষা করছেন, কারুর বাড়িতে স্ত্রী পুত্র কন্যারা অপেক্ষা করছেন, কারুর হয়তো নতুন বিয়ে হবে বলে ঠিক হয়েছে, কেউ হয়তো উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছো, কিন্তু তোমরা জানতে না যে তোমরা আর ফিরবে না আজকের দিনটার পরে। এই জায়গা থেকে বলে আমি তোমাদের হয়ে ঠাকুরের কাছে আমি প্রার্থনা জানাচ্ছি যে তোমরা মুক্তি পাও। বলে আমি তোমাদের মা বোন সন্তান, সেই জায়গা থেকে আমি তোমাদের কষ্টটা অনুভব করছি এবং আমি ঠাকুরকে প্রার্থনা জানাচ্ছি অন্তর থেকে যে তোমাদের মঙ্গল হোক, তোমরা এই যন্ত্রণাময় অস্তিত্ব থেকে তোমরা মুক্তি পাও। বললো দাদা তুমি বিশ্বাস করবে না, জবের থেকে আমি এই প্রার্থনাটা করতে শুরু করলাম, বলে আমি না রোজই রাত্রির বেলাতে, বলে আমিও প্রথম দিকে আমার বাড়িতেও অশান্তি ছিল, এই আমাদের অনেক কিছু প্রবলেমস হচ্ছিল আর আমি ভয় পেতাম, কিন্তু জবের থেকে আমার ভয়টা কেটে গিয়ে আমার মনে ওদের জন্য শুধু শুভকামনা আর প্রার্থনা জেগে উঠল, আমার উন্নতি শুরু হলো। বলে আমার বাড়ির যত রকম সমস্যা সব সমস্যা মিটে যাচ্ছে, আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্ক মসৃণ হয়ে গেল, আমাদের অর্থাভাব এখন আমাদেরকে একদম পীড়া দেয় না, বলে যেন আমার যা অর্থ করি আসে আমার মোর দ্যান ইনাফ, আমার সুন্দরভাবে চলে যায়। আমার ছেলে এখন একটা ছোট স্কুল থেকে ভালো স্কুলে, বড় স্কুলে ভর্তি হয়েছে, আমাদের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছিল, আমাদের শরীর স্বাস্থ্য আবার উন্নতি হচ্ছে। বলে শুধুমাত্র প্রার্থনা, তাদের জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা জানাই মন প্রাণ দিয়ে যে ঠাকুর তুমি ওদেরকে মুক্তি দাও, যে আমি একদম বলে আমি তোমাদের বোন, তোমাদের মা, তোমাদের সন্তান, তোমাদের পরম আত্মীয়র জায়গা থেকে আমি তোমাদেরকে সেই স্থানে তোমাদেরকে বসিয়ে তোমাদের হয়ে প্রার্থনা করছি। বললো জানো দাদা, আমাদের তুমি বাকি বাসিন্দাদেরকে দেখবে আর তুমি আমার পরিবারে দেখবে, আমরা অনেক বেশি কিন্তু সমৃদ্ধশালী বাকিদের চাইতে। মানে আমাদের মনে শান্তি আছে, আমার গেরস্তালি সুন্দরভাবে চলছে, আমার সন্তান ভালো মানুষ হচ্ছে, আমার স্বামীর সঙ্গে আমার সুসম্পর্ক বজায় আছে। বলে এটা কিন্তু বাকিদের নেই, কিন্তু আমার আছে। বলে আমি এই বার্তাটা দিতে চাই দাদা, তুমি আমার হয়ে বলো সবাইকে যে আমরা তো ভয় পাই, আমরা ভাবি যে তারা আমাদের অনিষ্ট করছে, কিন্তু যদি তাদেরকে আমরা সত্যিকারের একদম অন্তর থেকে আমরা যদি তাদেরকে সমবেদনা, তাদেরকে শুভকামনা, প্রার্থনা তাদের কাছে পাঠাই, তাহলে সেটা কিন্তু আশীর্বাদ হয়ে আমাদের কাছে ফিরে আসে। আমার জীবনে সেটাই ঘটেছে। যদিও সেই বাড়ি আজও ভয়ের কারণ, সেই বাড়িতে অনেক কিছু এখনো হয়, অনেক সাইটিংস হয় এবং মালিকরা সেখানে কিছুতেই আর ঢুকতে পারেননি, কিন্তু ওর প্রতি এই সম্পূর্ণ ওরা কিন্তু ওকে যেন আশীর্বাদ পাঠাচ্ছে। বলছে আমার মনে হচ্ছে যে আমাকে ওই অতৃপ্ত আত্মারা আমাকে আশীর্বাদ পাঠান। বলে এইটা আমি এটাকে অনুভব করি দাদা। বললো কাজেই তুমি আমার হয়ে বলো আমাদের এখানকার বন্ধুদেরকে যে
সবসময়তে কিন্তু ভয় করতে নেই। ঠাকুরের কাছে প্রার্থনা জানাও, সর্বশক্তিমানের কাছে প্রার্থনা জানাও, সমবেদনা জানাও, ভালোবাসা জানাও, অন্তর থেকে জানাও, তখন কিন্তু তোমার কাছে আশীর্বাদ হয়ে ফিরে আসবে। সেটা বলে আমার জীবনে তো অন্তত ঘটেছে। তো এই একটা সুন্দর অদ্ভুত বার্তা আমাকে বলেছিল, তুমি জানিও দাদা সবাইকে। আমি বললাম নিশ্চয়ই জানাবো, আমি পরের বার যখন আসবো আমি নিশ্চয়ই জানাবো। তো নাসরিন এসেছো। নাসরিন, তুমি কেমন আছো? আশা করি তোমার শরীর এখন ভালো আছে, তুমি নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। আমাদের সকলের শুভকামনা। যারা যারা আমাদের সদস্যরা বা যারা আমাদের সদস্য নন, পৃথিবীতে যেখানে যত মানুষ আছেন যারা সমস্যায় ভুগছেন বা শারীরিক ব্যাধিতে ভুগছেন কি মনোকষ্টে ভুগছেন, আমরা এইটুকু করতে পারি, আমরা সর্বশক্তিমানের কাছে সব সময় এই প্রার্থনা করতে পারি যে তাদের শুভ হোক। এই মঞ্চটাকে আমরা গুড ভাইবস পাঠানোতে ব্যবহার করতে পারি, যে আমাদের সমস্ত শুভকামনা, সব ভালোবাসা, সব শুভেচ্ছা তোমাদের সবার কাছে গিয়ে পৌঁছক। এখান থেকে আমরা সেই আলো, শুভকামনা, ভালোবাসা আমরা ছড়িয়ে দিতে পারি। একদম নাসরিন, তুমি যে বলছো যে আমার জীবনেও এরকম ঘটনা হয় এবং আমি খুব অনুভব করি এবং ওদের থেকে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আমরা শুনতে চাই। তুমি যদি আমাকে ঘটনাটা, তোমার জীবনের ঘটনা যদি আমার সঙ্গে ভাগ করে নিতে চাও তো খুব খুশি হব আমরা সবাই। হ্যাঁ মধুরিমা, সকলের ভালো হোক। এইবারে আমি আরেকটা কথায় আরেকটা গল্পে যাচ্ছি। এই গল্পটাও আমার কাছে ঠিক এইভাবেই একটা ফোন আমার কাছে আসে। তার আগে আমার কাছে আসে একটা মেসেজ যে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমি বলি ঠিক আছে, অমুক সময় আপনি আমাকে ফোন করুন। তাহলে, কারণ দেখো অনেক সময় হয়তো যে অচেনা নম্বর নেওয়া এখন ভীষণ বিপদ হয়ে দাঁড়িয়েছে, কোথায় যে কি স্ক্যাম লুকিয়ে আছে আমরা তো জানি না। সেই জন্য আমি সকলকেই অনুরোধ করি যে আমাকে যদি এক কলম তোমরা হোয়াটসঅ্যাপে লিখে দাও যে আমি ফোন করব এই বিষয়ে, তাহলে আমি তার নম্বরটাকে সেভ করে রাখতে পারি এবং সে ফোন করলে আমি নির্ভয়ে তার নম্বরটা আমি ধরতে পারি। তো সেরকমভাবে উনি আমাকে একটা মেসেজ করেছিলেন যে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আর নিশ্চয়ই আপনি ফোন করুন আমাকে। তো উনি ফোন করেছিলেন আমাকে। আর দেখো পৃথিবীটা যে গোল সেটা বোঝা যায় কি অদ্ভুতভাবে। এবং যিনি ফোন করলেন তিনি আমার দিদি স্থানীয়া। আমি সেখানেও তার নামটা উজ্জ রাখবো। আমি ধরে নিচ্ছি সেই দিদির নাম লীনাদি। আমি লীনাদি বলবো তাকে, একটা নাম না দিলে ঘটনাটা বলতে অসুবিধা হয়। তো লীনাদি আমাকে যা বললেন তাতে দাঁড়ালো যে লীনাদি আমারই প্রতিবেশী ছিলেন বেশ কিছু বছর আগে, কিন্তু 2002 সালে লীনাদিরা এখান থেকে চলে যায়। আর তারপর থেকেই শুরু হয় তার জীবনে একটি ভয়ঙ্কর অধ্যায়। সেই অধ্যায়টা আমার সঙ্গে আলোচনা করবেন বলেই মূলত তিনি আমায় কল করেছিলেন। তো তিনিও জানতেন না যে আমি তার প্রতিবেশী, আমিও জানতাম না উনি আমার প্রতিবেশী। কথায় কথায় যখন উঠে এলো যে আমি গলফ গার্ডেন্সের বাসিন্দা, তখন উনি বললেন আরে আমিও তো গলফ গার্ডেন্সেই থাকতাম। কোন জায়গায়? এই জায়গায়। দিয়ে দেখা গেল একেবারেই আমাদের বাড়ির থেকে কয়েক পা গেলে গলফ ক্লাব, সেই গলফ ক্লাবের গায়েই একটা অ্যাপার্টমেন্টে উনি থাকতেন। অথচ আমাদের পরিচয় ছিল না। এই রকম ঘুরিয়ে পরিচয়টা হলো এখন। তো যাই হোক, সে কথাটা আলাদা। তো এবারে কি হলো, 2002 সাল নাগাদ লীনাদি চলে যান রানীকুঠির গাছতলা বলে একটি অঞ্চলে।
যারা তোমরা কলকাতার, দক্ষিণ কলকাতার জায়গাগুলো সম্বন্ধে একটু ওয়াকিবহাল আছো, তারা জানবে যে এখানে রানীকুঠি বলে একটা জায়গা আছে, আর সেখানে তার থেকে একটু এগিয়ে গিয়ে গাছতলা বলে একটি জায়গা আছে। মানে রাস্তার ধারেই দেখবে একটা বিরাট বড় বট গাছ। ওইটার নাম থেকেই খুব সম্ভবত, তার থেকেই অঞ্চলটির নাম হচ্ছে গাছতলা। তো সেই গাছতলা অঞ্চলে একটি বাড়ি তারা কিনে নেন। বাড়ি মানে একটি ফ্ল্যাট তারা কেনেন। এবারে কেনেন কিরকম না, লীনাদির ননদ এবং নন্দাই সেই ফ্ল্যাটে বাস করতেন। তো ননদ মারা গেছেন, আর সেখান থেকে নন্দাই একা মানুষ, তিনি কি করেছেন, তিনি এই বাড়িটাকে বেচে দেবেন, তিনি তার ফ্ল্যাটটাকে বেচে দেবেন। তো দেখছে আত্মীয়ের মধ্যে, তো ওরা বললো ঠিক আছে আমরা কিনে নিচ্ছি। বললো খুব সুন্দর ভাই, বললো সুন্দর ছিমছাম গোছানো একটা জায়গা, একটা বাড়ি, আমাদের খুব ভাল লেগেছে। বলে আমরা তো গিয়ে ওখানে উঠে টুঠে পড়েছি। বলে এবারে ধরো যখন আমরা ঢুকি নতুন বাড়িতে, আমরা তো একটা গৃহপ্রবেশ পুজো করি। বলে আমি গৃহপ্রবেশ পুজো টুজো করেছি, করে এবারে 3 রাত্রি থাকতে হয়। পাকাপাকিভাবে থাকার আগে 3টে রাত্রির থাকতে হয়, এটাই নিয়ম, আমরা মানি। যেটা যে এ করলে, সরি, আমাদের গৃহপ্রবেশ করলে 13 রাত্রি থাকে। তো বলে আমি প্রথম রাত্রিরে যখন আছি ঘরে, বলে আমাদের ঘরে একটা হালকা পাওয়ারের আলো ছিল দেয়ালে লাগানো। বলে আমি রাত্রির বেলাতে, এবার দেখো নতুন জায়গা, সেখানে গিয়ে ঘুম আসাটা খুব মুশকিল। এটা আমার খুব সমস্যা হয়, বিছানা নাড়া পড়লে আমি একদম ঘুমোতে পারি না। মানে আমার নিজের বিছানাটি আমার চাই, বাইরে গেলে আমি সেই ড্যাব ড্যাব করে প্যাঁচার মতো তাকিয়ে থাকি রাত্রিরে। প্রথম রাতটা তো থাকবই, তারপরে গন্ডগোল হতে থাকবে। আমার রাত্রিরের ঘুম একেবারে হয় না, মানে ওই হয় ভাঙে এরকম হয় আর কি। তো দিদিরও সেই রকম, যে বলছে আমি অস্বস্তিতে। বলে আমি হঠাৎ দেখছি সেই হালকা আলোটা জ্বলছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে। আমি না বন্ধ করলাম, জ্বালালাম, এ করলাম, করতে করতে বললো যে খুব বিরক্তি করছে, তো চোখের মধ্যে ফ্লিকার করছে। বলে আমি তবে বন্ধ করে শুয়ে পড়েছি। পরের দিন রাত্রিরে এক জিনিস, বললো আবার একটা নির্দিষ্ট সময়ে পার হয়ে গিয়ে যখন আমরা শুয়ে পড়ছি, আলোটা জ্বলছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে। বলে আমার না কিছুভাবে আমি বুঝতে পারলাম, অনুভব করতে পারলাম একটা কিছুর উপস্থিতি আছে এখানে। বলে আমি তখন মনে মনে বললাম যে দেখো তুমি যে হও, আমাদেরকে এরকম করো না, আমরা তো এটা কিনে এসেছি। তো তুমি যদি কোনো সমস্যায় থাকো, মানে আমাকে তুমি হয়তো কোনো বার্তা দিতে চাইছো যেটা আমি বুঝতে পারছি না, তুমি আমার বাবাকে ওই বার্তাটা দাও, কারণ আমার বাবা এখন ওই লোকে আছেন। মানে তার কিছুদিন আগে দিদির বাবা গত হয়েছেন, তিনি তার শরীর ত্যাগ করেছেন। তো বলছে আমার বাবা আছেন তোমাদের লোকে, তো যদি কিছু সাহায্যের প্রয়োজন হয় আমার বাবাকে তোমরা বরঞ্চ গিয়ে বলো, কারণ আমি তো এই জগৎটার মানুষ, তোমাদের কথা আমি ভালো করে বুঝবো না, তোমার কোনো সাহায্যেও আমি আসতে পারবো না। তো তুমি আমাদেরকে তুমি জ্বালিও না। কিন্তু লীনাদি বলে যে আমি তো ভাবলাম বোধহয় আমার সমস্যাটা শেষ হয়ে গেল, কিন্তু সমস্যা শেষ হলো না। আমি যখন পাকাপাকিভাবে থাকতে থাকলাম ভাই ওখানে, আমি রান্না করছি, বলে আমি শুনতে পাচ্ছি যে আমার পেছন দিয়ে একটা খট 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 শব্দ করে কেউ আমার শোয়ার ঘরের দিকে চলে গেল, এবং আওয়াজটা হচ্ছে একটা স্টিলেটোর, একটা হিল জুতোর আওয়াজ।
আর ওই আবার খানিকক্ষণ পরে শুনলাম খট খট খটখট করতে করতে এবার একটা বুট জুতোর আওয়াজ। একজন কেউ হেঁটে আমার শোয়ার ঘর থেকে বেরিয়ে চলে গেল আমার বসার ঘরের দিকে। বলছি এরকম প্রায় দিনই আমি শুনতে পাচ্ছি, এবং যখন আমি রান্না করছি, যখন আমি দিনের বেলা, মানে বুঝতে পারছো তো যে রান্না করছে মানে সে তো দিন, তখন আলো চারিদিকে, বললো সেই সময়তে আমি এরকম আওয়াজ শুনতে পাচ্ছি, কেউ ঢুকছে কেউ বেরোচ্ছে এরকম হচ্ছে। বলে আমি তো খুব ডিস্টার্বড হয়ে যাচ্ছি। আর বললাম যে এটা তো পরিবারটা তো নেহাত ছোট নয়, মানে ওরা ছিল হচ্ছে স্বামী স্ত্রী, 2 ছেলে এবং শাশুড়ি মা, কাজের একটি ছেলে, বেশ অনেকগুলো লোকজন, বড় ফ্ল্যাট সেখানে থাকতো। বলে এখানে শুনতে পাচ্ছি, এবং বলে শুধু আমি না, আমার শাশুড়ি মা শুনতে পাচ্ছেন, আমাদের কাজের ছেলেটি শুনতে পাচ্ছে, এরকম শুনতে পাচ্ছে। বলে এবারে আমি কি করব, কিছু তো করার নেই, আমি তো ঠিক আছে আওয়াজ হচ্ছে আপাতত, আর কিছু হয়নি। বলে এবারে আমার বড় ছেলে, 2 ছেলেই তখন বেশ ইয়াং, একজন হয়তো হাই স্কুলে পড়ে, আরেকজন কলেজের গণ্ডি। তো এই বড় ছেলেটি, সে তার পড়ার অভ্যেস হচ্ছে রাতের বেলা। আমাদের অনেকের যেরকম অভ্যেস থাকে যে রাত্রির বেলা খুব ভালো কনসেন্ট্রেশন হয়, তো রাতের বেলা তার পড়ার ব্যাপার। তো সে রাত্রিরে পড়ে, মানে আমরা তো শুয়ে পড়ি, ও কি করে ওই ডাইনিং স্পেসটাতে গিয়ে ডাইনিং টেবিলের উপরে খাতা বই রেখে ও পড়ে। বলো না, আমি যখন সকালবেলায় দেখা হলো তখন আমাকে বলল যে মা, কিছু কেউ না একটা ছিল। মানে কেউ ছিল মানে? তুমি কি এসে দাঁড়িয়েছিলে আমার পিছে? না, আমি তো দাঁড়াইনি। তখন বলছে যে আমি বা আমার পেছনে কেউ একটা না দাঁড়িয়েছিল আমার মনে হচ্ছে। তখন বলছে কি বলছিস তুই? তখন বলছে হ্যাঁ মা, ঠিক আছে। বা তখন মা বললো না না, তোর মনের ভুল হচ্ছে বাবা, তুই তুই অত রাত জাগিস না, শুয়ে পড়িস। বলে হ্যাঁ, কালকে আমি জাগিনি, আমি শুয়ে পড়েছিলাম। পরের দিনকে, মা একটা প্রবলেম আছে। কি হয়েছে? ভালো করে বোঝো, ওরা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে থাকে না, খুব সম্ভবত ফার্স্ট ফ্লোরে থাকে। বলছে কাঁচের জানলা ডাইনিং স্পেসের। বললাম মা, আমি পরিষ্কার দেখলাম কেউ একজন মুখে না ও আওয়াজ করতে করতে এদিক থেকে ছুটে ওদিকে চলে গেল, আবার ওদিক থেকে মুখে ও আওয়াজ করতে করতে ওদিক থেকে এদিকে ছুটে গেল। কল্পনা করো, মাঝ রাত্রির, ছেলে পড়ছে এরকম টেবিলে বসে, পাশে এরকম কাচের জানলা, পর্দা সরানো, দোতলায় জানলার বাইরে দিয়ে দেখছে যে কেউ দৌড়ে এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে, ওদিক থেকে এদিকে আসছে, এবং মুখে শব্দ করছে ও এরকম একটা শব্দ করতে করতে যাচ্ছে। ওর মাথা হচ্ছে কি বলছিস তুই এসব? মায়ের না মাথা আস্তে আস্তে হচ্ছে যে আমিও তো খুটখাট খুটখাট আওয়াজ পেয়েছি, কিন্তু মাঝরাত্রিরে দোতলার কাঁচের জানলায় কেউ ও করে, আবার মুখ দিয়ে ও শব্দ করে কেউ ওদিকে দৌড়ে যাচ্ছে এদিকে দৌড়ে আসছে, মানে ভাবলেই তো হাত পা ঠান্ডা। তখন বলছে না মা হয়েছে। বলে না 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 না, তুই বিড়াল দেখেছিস, ওই পাঁচিলের ওপর থেকে বেড়াল টেড়াল, বেড়াল অনেক সময় এমন ভাবে ডাকে মনে হয় মানুষের আওয়াজ হচ্ছে। বলে আমার ছেলে আমার দিকে একটু ভুরু কুচকে তাকিয়ে বলল যে মা, মানুষ আর বেড়ালের তফাৎ বোধহয় আমি বুঝি। মানে রেগে গেছে, বিশ্বাস না করলে যেটা হয়। বলে মা, আমি মানুষ আর বেড়ালের তফাৎ বোধহয় বুঝি।
তখন ভদ্রমহিলা তো বলছে, না ছেলে তো কিছু তো একটাই হচ্ছে। বলে আচ্ছা ঠিক আছে, আমি তোর সঙ্গে আজকে রাত্রিরে থাকবো, তুই যখন ঘুমোবি আমি থাকবো, না তুই যখন পড়বি আমি থাকবো তোর সাথে, চিন্তা করিস না। ঠিক আছে। এবারে মা বসে আছে, ছেলে পড়ছে 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 পড়ছে, কিচ্ছু হচ্ছে না। কি রে, শুধু শুধু ভয় পাচ্ছিলিস? হ্যাঁ, কি হচ্ছে? কে ও করে দৌড়চ্ছে, কে তোর পিছে এসে দাঁড়াচ্ছে, এই সমস্ত করছিস? কই কেউ তো এলো না। অনেকক্ষণ থাকার পরে তখন বলে, আচ্ছা মা তুমি শুয়ে পড়ো, আর তো একটুক্ষণ আমি পড়বো, আর খানিকক্ষণ পড়বো, তারপর আমি উঠে যাব। মা বললো, দেখ আমি যাবো তো। হ্যাঁ হ্যাঁ তুমি এসো, কিছু অসুবিধা হলে আমাকে ডাকবি কিন্তু। ডাকবো মা। মা চলে গেছে। পরের দিন সকালে উঠে মাকে বলছে, মা তুমি চলে গেলে। খানিকক্ষণ পরে পেছনে কেউ এসে দাঁড়ালো, আগে যেরকম দাঁড়িয়েছিল, এবারে সে আমাকে ট্যাপ করলো এরকম করে, আমার ঘাড়ে এরকম করে হাত দিয়ে আমাকে 3বার ট্যাপ করলো। বললো, তাই তুই আমাকে ডাকিসনি তো? বললো, না আমি আর ডাকি নি, আমি উঠে তোমার চলে গেছি ঘরে, আমি আর পড়িনি। কি হচ্ছে, কি ব্যাপার হচ্ছে? তখন বুঝতে পারছে না। নিচের তলাতে যেই ভদ্রমহিলা থাকেন, একদিন তার কাছে গেছেন, গিয়ে বলছে, লীনাদি তাকে জিজ্ঞেস করছে যে দিদি কিছু শুনেছো, মানে বাড়িটাতে কিছু তুমি কি শুনেছো, তোমাদের জানা আছে? আর এই যে ননদ নন্দায়ের বাড়ি কিন্তু লীনাদিদের প্রায়ই আসা যাওয়া ছিল, অতএব যারা ধারে কাছের প্রতিবেশী তারা বেশ চেনা, বেশ চেনা। তখন বলছে, হ্যাঁ রে লীনা, বাড়িটা কেনার আগে আমাদের সঙ্গে তো একবার একটু কথা বলতে হয় নাকি? কেন গো? বলে, তোরা কিছু জিজ্ঞেস করলি না, কিছু বললি না, হুট করে দেখলাম একদিন তোরা কিনে নিলি এই ফ্ল্যাটটা, একবার জিজ্ঞেস করবি তো। বলছে, দেখো আমি তো আমার ননদ নন্দাইয়ের ফ্ল্যাট কিনবো, এতে আবার জিজ্ঞেস করার কি আছে? তোমরাও তো কিছু বলনি। বলে, দেখো ওরকম আগ বাড়িয়ে কি বলা যায়, এটায় গন্ডগোল আছে তোদের ফ্ল্যাটে। হ্যাঁ, গন্ডগোল আছে আমাদের ফ্ল্যাটে? বলে, হ্যাঁ রে, তোদের ফ্ল্যাটে হাঁটে কে? খটখট খটখট করে ভারী জুতোর আওয়াজ পাওয়া যায়। বলে, আমি তো একতলায় থাকি, আমি তো পাই, 4 তলায় যারা থাকে তারা পর্যন্ত পায়। বলে, আমি একবার গিয়ে তোর ননদের কাছে কমপ্লেনও করেছি যে তোমরা মাঝরাতে অত ভারী জুতো পরে হেঁটো না। বলে, কি বলছো, মাঝরাতে ভারী জুতো পরে হাঁটতে যাবো কোথায়? আমি বাড়িতে স্লিপারই পরি না, খালি পায়ে হাঁটাচলা করি। বলে, তাহলে আওয়াজটা? বলে, কিসের আওয়াজ, আমি তো কই পাই না। বলে, সামহাও তোর ননদ নন্দাই কিন্তু কোনোদিন কিছু বুঝতে পারেননি রে। বলে, অন্তত আমাদের তো বলেননি, কিন্তু তুই জিজ্ঞেস কর, তুই 3 তলা 4 তলা যাদেরকে খুশি জিজ্ঞেস কর, সবাই বলেছে যে এই বাড়ি থেকে অনেক রকম আওয়াজ আসে রাতের বেলাতে। তখন বলে, এবারে এর মধ্যে, বলে এবারে একটা জিনিস দেখেছি আমি ভাই, লীনাদি আমাকে বলছে যে এই দিদির বাড়িতে বললো প্রত্যেক ঘরে আদ্যা মায়ের ছবি, মানে বসার ঘরে আদ্যা মা, শোয়ার ঘরে আদ্যা মা, রান্নাঘরে আদ্যা মা, পারলে বাথরুমেও আদ্যা মা রাখে, এরকম একটা অবস্থা। বললো সব জায়গায় আদ্যা মায়ের ছবি। বললো এরপরে হঠাৎ করে একদিন একটা ঘটনা ঘটে গেল। বললো, কি ঘটনা? বলছে, আমাদের যে কাজের ছেলেটি সে তো শুতো এতে, ওই লিভিং রুমে। বললো সে শুয়ে আছে, সে সকালবেলা উঠে ওরে বাপরে এরকম করছে। কি হয়েছে? বলে, রাতের বেলায় আমি দেখছি দরজা, মানে মেন দরজাটা ভেদ করে, যেমন সিনেমায় দেখায়, মেন দরজা ভেদ করে একটা খুব সুন্দরী মেয়ে এবং মডার্ন, বলো খুব ফর্সা
এরকম ভাবে চুল পনিটেল করে বাঁধা, পায়ে হিল জুতো, এসে ঢুকলো। বলে আমি দেখছি দেখে বলে আমার দিকে আবার এরকম করে ফিরে এরকম করে আমার দিকে স্মাইল করলো। চিন্তা করো, মানে মাঝরাত্রিরে দেখছে যে ওরকম একটা দরজা ভেদ করে একটা মেয়ে ঢুকেছে, অল্প বয়সী, ফর্সা টুকটুক করছে, বেশ সুন্দর দেখতে, প্রিটি একটা মেয়ে, আর হিল দেওয়া জুতো পরা, এবং পরে আবার গ্রিট করার মতো তার দিকে তাকিয়ে একটু মুচকি হেসেছে, স্মাইল করেছে, করে বলল দাদার ঘরের দিকে ঢুকে গেল, মানে বড় ছেলের ঘরে ঢুকে গেল। সর্বনাশ, কি বলছিস তুই? বলে হ্যাঁ আমি দেখেছি। এইবারে রিপোর্টেড হতে থাকলো, শাশুড়ি মা বলছেন যে আমিও কিন্তু দেখেছি এইরকম একটি মেয়েকে, আমিও আওয়াজ শুনেছি, এবং সে ঢুকে যাচ্ছে গিয়ে বড় ছেলের ঘরে। এইবারে শুরু হলো, বড় ছেলেকে রাত্রির বেলায় হঠাৎ করে একদিন পাওয়া যাচ্ছে ছাদের ট্যাঙ্কের ওপর সে উঠে দাঁড়িয়ে আছে। নাব নাব নাব, তুই কি করছিস? আমি এখানে কি করে এলাম? তুই কি করে এলি এখানে? এইবারে তো সমস্যা একেবারে সাংঘাতিক। তখন ওই নিচের ভদ্রমহিলা একটা বড় আদ্যা মায়ের ছবি নিয়ে এসে নিজে হাতে ছেলেটির হেডবোর্ডের কাছে যে দেয়াল, সেখানে টাঙিয়ে দিলেন। বললেন দেখ বাবু, এবার থেকে আশা করি তোর আর কোনো অসুবিধা হবে না, তুই মাকে স্মরণ করে শুবি। বললো তোরা বাবা এই বাড়িটা থেকে কিছু একটা দেখ, অন্য কিছু। এখন দেখো, যখন আমরা একটা ফ্ল্যাট কিনি, একটা বাড়ি কিনি, জমি কিনি, আমাদের অনেকগুলো টাকা কিন্তু সেখানে ইনভেস্টেড থাকে, একটা বড় সড়ো লোন থাকে। তো সেখানে হঠাৎ করে সেইটাকে ডিসপোজ করে দিয়ে আমি আবার আরেকটা নতুন বাড়িতে চলে যাব, এটা তো হয় না। তো ওরা তো বলছে আমরা হঠাৎ করে হুট করে নেব কি করে। বলছে কিন্তু কিছু একটা কর। এবারে কি হলো যে ওনাদের পরিচিত একজন পারিবারিক বন্ধু ছিলেন, এবং তিনি একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তিনি প্রফেসর, কিন্তু তিনি ভীষণ ওপেন মাইন্ডেড একজন প্রফেসর। মানে তিনি যেমন নিজের ধর্মতে ভীষণ তিনি বিশ্বাসী ছিলেন, তিনি আবার তন্ত্র স্টাডি করতেন, তিনি আবার বাউলদের সঙ্গে মিশতেন তাদের ফিলসফি বোঝার জন্য। মোট কথা একজন খুব এনলাইটেন্ড মানুষ, খুব পড়াশোনা করা বিদগ্ধ একজন মানুষ। তিনি একদিনকে বাড়িতে আসেন, এমনি এসছেন, বেড়াতে এসছেন, কিন্তু মানে যেরকম লোকে আসে, মানে এ তো আর জনে জনে বলার নয়, সবাইকে ডেকে ডেকে সব পারিবারিক বন্ধুদেরকে শোনো গো আমাদের বাড়িটা একটা হন্টেড হাউস, এ তো বলা যায় না। ভদ্রলোক এমনিই এসেছেন, এসে চাটা খাচ্ছেন। বলে দিয়ে না, বলে একটুখানি মজা করার মতো করে বিরাম করে ভুরুটা তুলে আমাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে লীনা, কিছু বুঝতে টুঝতে পারছিস? তো বলছে কি বুঝবো? না এই বাড়িতে কিছু বুঝতে টুঝতে পারছিস? উনি তো অবাক, বললো হ্যাঁ দাদা, এই সমস্ত কিছু কিছু জিনিস হচ্ছে। বলছে আমি বুঝতে পারছি এখানে অস্তিত্ব আছে, এখানে রয়েছে। কি করা যায় দাদা? কিচ্ছু করা যায় না, বাড়ি ছাড়া যায়। এক্ষুনি তোরা ভালো একটা অন্য কোনো ফ্ল্যাট দেখ, দেখে এটাকে ডিসপোজ করে ওখানে যাওয়ার চেষ্টা কর। তখন বলছে দাদা এভাবে তো সত্যি সত্যি যাওয়া যায় না, বলো। বলে না সে আমি বুঝতে পারছি, কিন্তু কি করা যাবে বল। তবে এভাবে থাকতে পারবি না, এভাবে থাকতে পারা যায় না। আর একে কি করা যায় আমি বুঝতে পারছি না, এখানে একাধিক মানুষের অস্তিত্ব আছে। এবারে কি হয়, এই যে বড় ছেলেটি যার ঘরে কিনা এই মেয়েটি ঢুকে যাচ্ছিল এবং ছেলেটিকে ছাদ অব্দি টেনে নিয়ে গেছে, সেই ছেলেটির একটা লাভ স্টোরি ছিল, একটা প্রেম ছিল।
খুব মিষ্টি একটা প্রেম ছিল তার। সেই সম্পর্কটা খুব বিচ্ছিরিভাবে ভেঙে যায়, মানে ভাঙার কথা নয় কিন্তু সেটা ভেঙে যায়। ভেঙে যেতে ছেলেটি এতটাই হতাশ হয়ে পড়ে যে সে মানে কি বলবো, নেশার মধ্যে চলে যায় এবং তার নানান রকমের তার সমস্যা শুরু হয়ে যায়। এর মধ্যে হয় আরেকটা ভয়ঙ্কর কাণ্ড। এই যে দিদির যিনি স্বামী, মানে আমাদের জামাইবাবু বলি, তো সেই জামাইবাবু তিনি কিন্তু সুস্থ সবল একজন মানুষ এবং তিনি একটি প্রাইভেট ফার্মে উচ্চ পদে কাজ করেন। এই ফ্যামিলিটা খুব মানে খুব রিফাইন্ড একটা সফিস্টিকেটেড ফ্যামিলি। দিদির একসময় একটা বুটিক ছিল, মানে খুব মানে সুন্দর একটা ফ্যামিলি, গান বাজনার সঙ্গে খুব চল, ছেলে খুব ভালো বাদ্যযন্ত্র বাজায়, এরকম একটা সাংস্কৃতিক মোট কথা। তো সেই ভদ্রলোক একদিন অফিসে যাবেন। তো অফিসে যাওয়ার সময়তে সেদিনকে ড্রাইভার আসেননি কোনো একটা কারণে, বলেছে নিজেই ড্রাইভ করে চলে যাবেন। তো দিদি বলল আমার হঠাৎ বলে আউট অফ নাথিং। আমি বললাম শোনো, তোমার যদি খুব মানে সকালে না উনি বলেছিলেন যে আমাকে একটা ওই দেবে, ওই র্যানট্যাক ওরকম দেবে, আমার একটু অম্বল হয়েছে। বলে আমি সে একটা দিয়েছি। বলে তোমার আর কিছু? বল না, শুধু অম্বলই হয়েছে, আর কিচ্ছু না। সামনে গ্রিন কি দেখা যাচ্ছে বলো তো? ভৌতিক কিছু না, এটা একটা পাতা, এটা একটা এরিকা পামের লিফ আমার এই ডাইনিং টেবিলে রয়েছে। এই হাওয়াতে এটা বারবার এদিকে আসছে আর ওদিকে যাচ্ছে। আমার মনে হয় এটা বেশ একটা ভৌতিক এফেক্ট দিচ্ছে, তাই এটাকে সরাইনি। তোমরা বললে সরিয়ে দেব, কিন্তু আমার মনে হচ্ছে এটা বোধহয় একটা বেশ ভৌতিক একটা খেলা দেখাচ্ছে। তো কি হচ্ছে যে বলে আমি হঠাৎ বললাম যে তোমার শরীর খারাপ লাগলে না তুমি সেখানে মাটিতে শুয়ে পড়ো। বলে আমি এই কথাটা বললাম। বললো না, আমি হঠাৎ করে শরীর খারাপ হবে মাটিতে শুয়ে পড়বো মানে? আমার তো একটু অম্বল হয়েছে। বলে আমি যে কেন বললাম আমি বুঝলাম না। বলে তারপরে হঠাৎ করে হলো কি বলে বেলার দিকে আমার কাছে একটা ফোন এলো। ফোনে হচ্ছে যেই কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানির থেকে ফোন, মানে যিনি কোম্পানির মালিক তার ছেলেই ফোন করেছেন। মিসেস অমুক, শিগগিরই আপনি চলে আসুন। কোথায়? অফিসে চলে আসুন। না, অফিসে আসবেন না, আপনি এমআরআইতে চলে যান। এমআরআইতে? কেন, কি হয়েছে? আপনার হাজবেন্ড ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, আপনার হাজবেন্ড, আপনি এক্ষুনি চলে আসুন। বললো ভাই আমি যে কি মরিয়া হয়ে গেছি আমি তোমাদেরকে কি বলবো, আমি তো কোনো রকমে গেছি এবং তখন দেখা যাচ্ছে যে ভদ্রলোকের সিভিয়ার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। বলে ওর কিন্তু কোনো হিস্ট্রি ছিল না, বলে সিভিয়ার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং তাতে রীতিমতো ডাক্তারের একটা মানে মণ্ডলী বসে গেছে কি করে তাকে সেভ করা যায়, কিন্তু ওনার সেন্স আছে। বলছে ডাক্তারেরা বলছে যে আমরা একটা ওষুধ চার্জ করব, একটা ইনজেকশন, যেটা একদম লাস্ট রিসোর্ট হিসেবে যে ইনজেকশনটাকে দিতে হয় সেইটা অনেকে নিতে পারেন না, কিন্তু যে নিতে পারবে সে সারভাইভ করে যাবে। তো কিন্তু আমাদের ওনাকে বাঁচাতে গেলে ওনার যে লেভেল অফ ব্লকেজ আছে এই ইনজেকশনটাই একমাত্র ওনাকে বাঁচাতে পারে, নইলে বাঁচাতে পারবে না। আর এটা কিন্তু অনেকে নিতে পারেন না। বলে সেই একটা অবস্থার মধ্যেও আমাকে ঢুকতে দেখে আমি দেখছি যে তোমার দাদা এরকম করে আমাকে ডাকছে। বলে আমি কাছে গেছি, তখন বলছে ওরকম শুয়ে শুয়ে ব্যথার মধ্যেও বলছে
তোমার মুখটা ওরকম দেখাচ্ছে কেন? আর দিদি তো হাউ হাউ করে কেঁদে দিয়েছেন, বলছে ভয় পেও না, আমি থাকবো, আমি যাব না। আর ঠাকুরের অশেষ কৃপা যে দাদা বেঁচে গেলেন। কিন্তু বার করে এই যে পরিবারের ওপর নানান রকম ভাবে যে এক একটা অ্যাটাক আসতে শুরু করে, এবং দেখো এটা কিন্তু খুব এভিডেন্ট, এটা কিন্তু খুব পরিষ্কার যে এই মেয়েটি যে কিনা রাত্রিরে সেই ছেলেটির ঘরে ঢুকে যেত, সামহাও এই মেয়েটির, আমার যেটা শুনে মনে হয়েছে যে এই মেয়েটির দৃষ্টি ওই ছেলেটির ওপর পড়ে। ছেলেটি রাত জেগে পড়তো, পেছনে এসে দাঁড়াতো, ওর অ্যাটেনশনটা ড্র করার চেষ্টা করত, এবং এই যে ছেলেটির একটা সুন্দর সম্পর্ক ছিল সেটা ভেঙে যায়। আমার মনে হয় সেইটাও ভাঙে এই মেয়েটির প্রভাবেই, এবং ও বারবার করে ছেলেটিকে ছাদে নিয়ে যেত বা বাড়ির বাইরে নিয়ে যেত, মানে ছেলেটিকে ও সামহাও মারার একটা বিষয় ছিল, যে ছেলেটিকেও নিজের কাছে নিতে চাইছিল। তো এই যে একটা প্রচন্ড জিনিস, মানে ছেলেটিকেও কিন্তু টার্গেট করেছিল। কিন্তু ওই যে আদ্যা মায়ের ছবিটা ছেলের ঘরে থাকাতে ওর এই কাজে বাধা পড়ে যায়, এবং ও কিন্তু তখন প্রতিহিংসা পরায়ণ হয়ে, এটা আমার ইন্টারপ্রিটেশন, নাও হতে পারে, ঘটনাগুলো এমনভাবে ঘটেছে, আমি যখন ঘটনাগুলো শুনলাম আমার কিন্তু এটাই মনে হলো। এবং আজকে ছেলেটি কিন্তু খুব অসুস্থ, তার একটি বেশ কঠিন একটি রোগ হয়েছিল, সে ভগবানের কৃপায় সে এখন সুস্থতার পথে, কিন্তু একটা বড় সড় রোগে সে পড়েছিল, এবং তার জীবনটা কিন্তু একদম বদলে গেছে। মানে যতটা প্রাণবন্ত একটা মানুষ ছিল, গান বাজনার মধ্যে ছিল, পড়াশোনার মধ্যে ছিল, নানান রকমের একটা সুন্দর ভাবে সে ফুটে উঠছিল, একটা ইয়াং ছেলে, একটা তরতাজা প্রাণ ফুটে উঠছিল, কিন্তু এই এক অতৃপ্ত আত্মার চোখ তার উপর পড়ে যাওয়াতে তার জীবন কিন্তু একদম তছনছ হয়ে গেছে। মানে আমার এত খারাপ লাগছিল, দিদি অসহায়ের মতো আমাকে বললেন যে ভাই আমার ছেলেটার হয়ে একটু প্রার্থনা করো ঠাকুরের কাছে, ও যাতে ভালো হয়ে যায়। আর নিশ্চয়ই দিদি, কেন নয়। বলে আমার স্বামীও একটা বিশাল, মানে একদম যাকে বলে শেষ জায়গা থেকে ফিরে এসেছেন ঠাকুরের কৃপায়। আমি বললাম আপনারা কি এখনো ওই বাড়িতেই? বললো না 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 না, একদম না, আমরা ওই বাড়ি ছেড়ে চলে এসেছি, কিন্তু ওই বাড়ি ছাড়তে আমাদের অনেক কষ্ট হয়েছে। বললো সেই বাড়ি যে কিভাবে ছেড়েছি, বললো সে আরেক বড় ঘটনা, সেটা আমি আরেকদিন তোমাকে শোনাবো, আজকে আমি আজ সেই ঘটনাটাতে আমি যাচ্ছি না। বললো সেটাও একটা বড় পর্ব, যে কি করে এই বাড়িটাকে আমরা ছাড়ি। কিন্তু একটা সুন্দর, একটা নিটোল সংসার, সেইটাকে একটি অতৃপ্ত আত্মা বা একাধিক অতৃপ্ত আত্মার, কারণ স্টিলেটোর আওয়াজটা তো ওই মেয়েটির বুঝতে পারছি, একটি বুটের আওয়াজ পাওয়া যেত, সে কে আমরা কিন্তু এখনো জানি না। এবং সেই ভদ্রলোক, সেই প্রফেসর ভদ্রলোক এসে বলেছিলেন একাধিক উপস্থিতি আছে তোদের এখানে। এবারে দেখো আত্মীয়ের বাড়ি সে বিক্রি করেছে, আমরা কি করে জানবো যে সেটার মধ্যে গন্ডগোল আছে? এবারে নিচের বা প্রতিবেশীরা বলছে যে আমরা অসুবিধা ভোগ করতাম, আমরা গিয়ে বলতাম,
কিন্তু তোর ননদ নন্দাই তো নাকি কিছুই বুঝতে পারতেন না, বলে কিছুই নাকি তারা বুঝতে পারতেন না, তারা বলতেন। কিন্তু আমরা সবাই বল, তুই 4 তলাতে গিয়ে শোন, 4 তলার লোকও এই আওয়াজ পেয়েছে সবকিছু। বলে এত এত জোরে জোরে আওয়াজ যে আমি তো নিচের তলায়, আমি তো পাবোই। 3 তলা 4 তলা তারা পর্যন্ত পেয়েছে, 4 তলা অবধি ছিল বাড়িটা, তারা পর্যন্ত আওয়াজ পেয়েছে। আর ছাদে তো টুকটাক আওয়াজ চলতেই থাকে। যে এই যে বলে এই রকম হবে, আমরা কি করে জানবো যে আমাদের জীবন এরকম তছনছ হয়ে যাবে? আর আমার এই ঘটনাটা শুনেই কোরিলেশনটা আমার নিজের মনে হলো যে জবের থেকেই মেয়েটির চোখ পড়েছে ওই ছেলেটির ওপর, সে অতৃপ্ত, তার মধ্যেও কিন্তু ভালোবাসার একটা ক্রেভিং রয়েছে। হয়তো এই ছেলেটিকে সে ভালোবেসে ফেলেছে, বলা যায় না, এবং তাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য যত রকম কৌশল সে করেছে। এবং আজকে সেই ছোট ছেলেটি আজকে কিন্তু তরতাজা যুবক, সে কিন্তু একটি কঠিন রোগের সঙ্গে লড়াই করে এখন সে সুস্থতার পথে, কিন্তু সে তো একটা কঠিন রোগের মধ্যে দিয়ে সে গেল। তার জীবনটা, তার গান বাজনা হেন তেন, তার যে একটা ভাইব্রেন্ট, একটা উজ্জ্বল জীবন ছিল, সেই জীবনটা তো নষ্ট হয়ে গেল। আর এই যে দাদা, তিনি তো সুস্থ স্বাভাবিক মানুষ ছিলেন, কোনো হিস্ট্রি ছিল না অসুস্থতার, তিনি হঠাৎ একটা অসুস্থতায় পড়লেন। তো এখন যে দিদিরা সেই বাড়িতে নেই, এইটা ঠাকুরের অশেষ কৃপা। আর আমি সবসময়তেই বলি যে আমরা আমাদের মঞ্চ থেকে পজিটিভিটি ছড়াবো, আমরা প্রার্থনা করি। দিদি তো আমাকে বলেছেন, আমি সকলকে বলছি, তোমরা সকলে আশীর্বাদ করো, সকলে প্রার্থনা করো, সকলে বলো, সম্মিলিত প্রার্থনার অন্যরকম শক্তি হয়। যে এই যে উজ্জ্বল ছেলেটি, যার সামনে অনন্ত সম্ভাবনা, সে যেন একদম সুস্থ হয়ে যায়, এবং যে যে সময়টা সে হারিয়েছে তার থেকেও ভালো সময় সে যেন ভবিষ্যতে ফিরে পায়। তাহলে আমাদের এই দিদিটির মন শান্ত হয়, তিনি খুশি হন তার সন্তানকে সুস্থ স্বাভাবিক জীবনে দেখে। তো সকলের কাছে এই অনুরোধ যে প্রত্যেকে তোমরা প্রার্থনা করো, যেখানে যে আছে, আমাদের বন্ধু হোক, অবন্ধু হোক, পরিচিত হোক, অপরিচিত হোক, যে যেখানে কষ্টে আছে, যে যেখানে অশান্তিতে আছে, সে শরীরধারী হোক অথবা অশরীরী হোক, সকলকে আমরা আমাদের শুভেচ্ছা, আমাদের প্রার্থনা, আমাদের শুভকামনা, আমাদের গুড ভাইবস আমরা তাদেরকে পাঠাবো। সম্মিলিত শুভকামনার আলাদা শক্তি, তো সেইটা আমরা সবাইকে পাঠাবো। সবাই শান্তি পাক, সবাই সুস্থ থাক, কোনো প্রাণ যেন অকালে ঝরে না যায়, কোনো তরতাজা যুবক যেন তার জীবনের আনন্দ, উজ্জ্বলতা, উজ্জ্বল ভবিষ্যৎ থেকে সরে না যায়। তো আজকে হ্যাঁ বল দাদা, ওনার ননদও তো সময়ের আগে চলে গেছেন। হ্যাঁ বলো তো, বা এটা না জানো তো মৌমিতা, একটা অদ্ভুত জিনিস থাকে, অনেকে না ইনসেনসিটিভ হয়, মানে এটা তাদের দোষ না, তারা হয়তো ইঙ্গিতগুলো বুঝতে পারেন না। আমি হয়তো যেটা বুঝতে পারছি, অনেকে আছেন সেটা বুঝতে পারেন না, মানে তারা হয়তো সেখানে বাস করছেন, সেখানে হয়তো এমন কিছু আজব ঘটনা কিছু ঘটে যাচ্ছে, কিন্তু সে হয়তো উপলব্ধি করতে পারছে না যে কিছু একটা হলো। অনেকে কিন্তু আছে এরকম চরিত্র, আমি দেখেছি, যারা বুঝতেও পারে না যে তারা অ্যাকচুয়ালি কিছু একটা ঘটছে চারিদিকে,
আমি তো এরকম মানুষও দেখেছি যারা মানুষকে আঘাত করে বুঝতেও পারেন না যে আমি মানুষকে আঘাত করলাম, তারা আবার উল্টে বলেন যে ও মা আমি কি করলাম, ও তো আমার সঙ্গে আর কথাই বলে না, সম্পর্কই রাখে না। মানে সে যে একটা এমন কিছু আপত্তিকর জিনিস করেছে যেটা একটা মানুষকে আঘাত দিয়েছে, তাতে সে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, সেটাও রিয়েলাইজ করতে পারে না অনেকে। আমি এরকম মানুষকে ব্যক্তিগতভাবে চিনি যে তারা অবাক হয়ে বলছেন যে ও মা আমি আবার কি করলাম, ও অত রেগে গেল কেন। এইটা অদ্ভুত মানুষের গো। হয়তো ননদ নন্দাই যে ইচ্ছে করে যে বাড়িটা তাদেরকে গছিয়ে দিয়ে গেছেন সেটা হয়তো নয়, মানে তারা হয়তো বুঝতেই পারেননি যে কেন কি হচ্ছে। নাসরিন বলছো অনেক দোয়ার ভালোবাসা দিদি আর ছেলেটির জন্য, পরিবারের জন্য। হ্যাঁ নাসরিন, তোমাদের প্রত্যেকের আশীর্বাদ, প্রত্যেকের দোয়া, প্রত্যেকের প্রার্থনা ভীষণ প্রয়োজন সকলের, যাতে সবাই সুন্দর জীবন অতিবাহিত করতে পারে কোনো অনভিপ্রেত নেগেটিভিটি থেকে। তো আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। আমার কথাটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো, মাঝখানে হয়তো একটু আধটু বিঘ্ন তোমাদের হয়েছে। আমি যখন ইউটিউবে আপলোড করব আমি তখন ওই জায়গাটা এডিট করে দেব, যাতে ভবিষ্যতে যারা শুনবে তাদের যাতে অসুবিধা না হয়। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজকের পর্ব তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। সকলের কমেন্ট আমি পড়ে উঠতে পারিনি যেহেতু স্ক্রোল করে যাচ্ছে, আমি পরে সকলের কমেন্ট পড়বো এবং উত্তর দেব। আর ইউটিউবের বন্ধুদের বলি, ফেসবুক গ্রুপের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেই লিংকে ক্লিক করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। তাহলে তোমরাও এই মঞ্চে এসে তোমাদের ঘটনা, তোমাদের যদি এরকম কোনো ঘটনা জানা থাকে আমাদের সঙ্গে ভাগ করে দিতে পারবে। তাহলে সকলকে শুভরাত্রি জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অনেক অনেক শুভেচ্ছা পৃথিবীর সমস্ত মানুষজন এবং যারা মানুষ নন সকলের জন্য, সকলের জন্য, প্রতিটি প্রাণ, প্রতিটি অস্তিত্ব যাতে ভালো থাকে, প্রতিটি এন্টিটি যাতে সুস্থ সবল এবং শান্তি পায়, সেই কামনা করি। আজকের মতো বিদায় দাও, শুভরাত্রি। আবার দেখা হবে সামনের সপ্তাহে গল্প হলেও সত্যির আসরে। নমস্কার।